আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানী মোহাম্মদপুরে ওসিএসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা। রাজধানীর আদাবরে আজ বিকাশ এজেন্টকে কুপিয়ে ৩.৫ লক্ষ টাকা ছিনতাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই নাটকীয় মোড় নেয় ঘটনাটি। অভিযুক্তদের ধরতে বিকেলে পুলিশের অভিযানে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে চড়াও হলে আহত হন পুলিশের ওসি এবং এসআই। পরে পুলিশের পাল্টা গুলিতে আহত হয় ছিনতাইকারী চক্রের ২ জন। এরপর জানাবো, জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে নামব বললেন বিরোধী দলীয় নেতা। জুলাই সনদ বাস্তবায়নে সরকার যে টালবাহানা করছে সেটি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, যদি জুলাই সনদ নিয়ে সরকার কোনো সুরাহা না করে তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হব। তিনি জানিয়েছেন যে সরকারকে অবশ্যই বাধ্য করা হবে জুলাই সনদ নিয়ে যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে ফ্যাসিজমই আওয়ামী লীগের আদর্শ এবং মূলনীতি বললেন তথ্য প্রতিমন্ত্রী। ফ্যাসিজমই আওয়ামী লীগের আদর্শ এবং ফ্যাসিজমই তাদের মূলনীতি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই ক্ষমতার অপব্যবহার করেছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, কারণ ফ্যাসিজমই হচ্ছে তাদের আদর্শ এবং মূলনীতি। আজ রাজধানী ডিপ্লোমা ইনস্টিটিউশনে তিনি এসব কথা জানিয়েছেন। এবারে জানাবো, ২ ঘন্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিশান জামিন নামঞ্জুর। ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার শিবিরের কেন্দ্রীয় নেতা জিশানকে ২ ঘন্টার নাটকীয়তার পর হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এবং সর্বশেষ জানাবো, বিজিবির বাধার মুখে পিছু হটতে বাধ্য হল ভারতের সন্ত্রাসী বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিনের চেষ্টা প্রতিহত করল বিজিবি এবং স্থানীয় জনতা। আলহামদুলিল্লাহ, আবারও ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী বিএসএফ এর সদস্যরা তারা বাংলাদেশের দিকে পুশিনের অপচেষ্টা করেছিল, তাদের সেই অপচেষ্টাকে রুখে দিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক বিজিবির সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মোহাম্মদপুরে ওসিএসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা। রাজধানীর আদাবরে সকালে বিকাশ এজেন্টকে কুপিয়ে ৩.৫ লক্ষ টাকা লুটের কয়েক ঘন্টার মধ্যেই নাটকীয় মোড় নেয় ঘটনাটি। অভিযুক্তদের ধরতে বিকেলে পুলিশ অভিযানে নামলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হলে আহত হন থানার ওসি এবং এসআই। পরে পুলিশের পাল্টা গুলিতে আহত হয় ছিনতাইকারী চক্রের ২ সদস্য। ৪ জনকে আটক করার পর আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র গুরুত্বপূর্ণ সদস্যদের শনাক্ত করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে যে ঘটনার সূত্রপাত মঙ্গলবার 10:30টার দিকে আদাবরের শেকেরটেক ৭ নম্বর সড়কের মাথায় শফিকুল ইসলাম ৩৯ নামের এক বিকাশ এজেন্ট মাত্রই দোকান খুলছিলেন। এ সময় হঠাৎ করে ৪ থেকে ৫ জনের একদল সশস্ত্র তরুণ চাপাতি উঁচে দোকানে ঢুকে পড়ে কিছু বুঝে ওঠার আগেই ক্যাশ
বাক্সে হাত দেয় তারা। শফিকুলের বাধা উপেক্ষা করে দুর্বৃত্তরা শফিকুলকে কুপিয়ে তার বাম হাত সহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কোপাতে শুরু করে এরপর ক্যাশে থাকা প্রায় 3.5 লক্ষ টাকা বিকাশের লেনদেনের মোবাইল ফোনটিও চম্পট দেয় এই সন্ত্রাসীরা। রক্তাক্ত শফিকুলকে উদ্ধার করে দ্রুত পঙ্গু হাসপাতালের নিটোরে ভর্তি করা হয়। সেখানে বর্তমানে তার অস্ত্রোপচার চলছে। আহত শফিকুল ইসলামকে দ্রুত উদ্ধার করে শেরেবাংলা নগরীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে নিটোরে ভর্তি করা হয়েছে। তার স্বজনদের ভাষ্য অনুযায়ী হামলাকারীরা পরিকল্পিতভাবে দোকানে প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যেই ভয়াবহ হামলা চালায়। তার হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। মতবিনিময় সভায় বিরোধী দলীয় নেতা জামাতের আমির বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে নামব। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় সংসদে সমাধান না হলে রাজপথে হবে বলে জানিয়েছে বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, যেটা সংসদে সমাধান হয় হবে, সংসদে সমাধান না হলে রাজপথে নামা হবে। আমরা জনগণের দাবি ছেড়ে দেব না, ছেড়ে দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। আমরা জনগণের প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, আমি সবাইকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতি সুন্দরভাবে গড়ে তুলুন এবং নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সবাইকে একযোগে ভূমিকা পালন করতে হবে। তিনি আরও জানান, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে অবশ্যই সবাইকে একযোগে একসঙ্গে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে আমরা মূলত আগামীর সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না, কোনো ঝামেলা থাকবে না, এমন একটি বাংলাদেশ আসলে আমরা গড়ে তুলতে চাই। এই বাংলাদেশে কোনো রূপ কোনো বিপজ্জনক পরিস্থিতি থাকবে না, এমন একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ আমরা এই মুহূর্তে গড়ে তুলতে চাই বলে উল্লেখ করেছেন। তিনি বলেন যে বিএনপি জনগণের সঙ্গে যে ধরনের কার্যক্রম আসলে চালিয়েছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আসলে শুরু থেকে যেভাবে মুসলিম রাষ্ট্রগুলোকে একটি ধ্বংসাত্মক কার্যক্রমের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে সেটা আমরা হতে দিতে পারি না। ফ্যাসিজমি আওয়ামী লীগের আদর্শ এবং মূলনীতি বললেন তথ্য প্রতিমন্ত্রী। ফ্যাসিজমি আওয়ামী লীগের আদর্শ এবং ফ্যাসিজমি তাদের মূলনীতি বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই ক্ষমতার অপব্যবহার করেছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, কারণ ফ্যাসিজমি হচ্ছে তাদের আদর্শ এবং মূলনীতি। তারা সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে। ৭৫ সালে তারা সব সংবাদপত্র বন্ধ করে মাত্র 4টি সংবাদপত্র চালু রেখেছিল, যার 3টি ছিল শেখ পরিবারের আত্মীয় স্বজনের নিয়ন্ত্রণে। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU তে শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলনে কালো দিবস হিসেবে অ্যাসোসিয়েশন জার্নালিজম এর পক্ষ থেকে তিনি এসব কথা জানিয়েছেন। এ সময় তিনি জানান যে আওয়ামী লীগ বিগত যতবারই তারা ক্ষমতায় এসেছে, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান সহ যারাই ক্ষমতায় এসেছিল তারাই সবাই ফ্যাসিবাদের সবকিছু কায়েম করতে চেয়েছে। তাদের উদ্দেশ্যই ছিল তারা মূলত ফ্যাসিবাদ কায়েম করার মধ্য দিয়ে একটি ত্রাসের রাজত্ব তারা কায়েম করতে চায়। এছাড়াও তারা মূলত কখনোই চায়নি যে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলি, যে বাংলাদেশে কোনো সমস্যা থাকবে না, যে বাংলাদেশে প্রতিটি মানুষ হবে সচ্ছল স্বাবলম্বী। তারা শুধু নিজেদের স্বার্থ হাসিল করতেই বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে আমি সবাইকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলো খুব সুন্দরভাবে গড়ে তুলুন। আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলুন, যে বাংলাদেশে কোনো রকম সমস্যা থাকবে না, এমন একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে। তাই বিষয়গুলো নিয়ে সবাইকে আমরা বলে দিতে চাই যে এই সমস্যাগুলো খুবই বড় ধরনের সংকটময় পরিস্থিতির সৃষ্টি করেছে। 2 ঘন্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিশান জামিন নামঞ্জুর।
ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার শিবিরের কেন্দ্রীয় নেতা জিশানকে 2 ঘণ্টার নাটকীয়তার পর হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। আজ বিকেলে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত 3-এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ জিশান মিয়ার জামিন আবেদন শুনানি শেষে তা মঞ্জুর করে এবং তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়। এর আগে জিশান মিয়া সুস্থ না অসুস্থ এ নিয়ে চলমান বিতর্ক এড়াতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ 4 সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করে বোর্ডের সদস্যরা বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা শেষে জিশানকে সুস্থ বলে মতামত দেয়। পরে মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। কুমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন যে মেডিকেল বোর্ড গঠন করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফলে জিশান সুস্থ বলে প্রমাণিত হয় তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন পাটোয়ারি আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের জানান যে পুলিশ যেভাবে আসামিকে আদালতে নিয়ে এসেছে তা সঠিক প্রক্রিয়ায় হয়নি। প্রায় 2 ঘণ্টা ধরে হাসপাতাল থেকে আদালতে আনার বিষয়ে নাটকীয়তা করা হয়েছে। পরে বিকাল 5:50 দিকে তাকে নিয়মিত কাস্টডিতে না নিয়ে সরাসরি বিচারকের কক্ষে নেওয়া হয়। আমরা জামিন আবেদন করেছিলাম কিন্তু বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় এখন আদালত অঙ্গনে একরকম থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।